ইরানের খার্ক দ্বীপে ইতিহাসের অন্যতম শক্তিশালী বোমা হামলা যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী ঘিরে তেহরানের নতুন ছক। আজ ইমাম মুয়াজ্জিনদের মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সোমবার দিনাজপুর থেকে শুরু খাল খনন কর্মসূচি। রেলে ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ নির্বিঘ্ন করতে তৎপর পুলিশ। ঈদ সামনে রেখে জমজমাট সারা দেশের বিপণী বিতান। এবং ধান চাষের মৌসুমে সার, বীজ ও সেচ সংকটে দিশেহারা কৃষক। প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন খরচ, খাদ্য নিরাপত্তা ঘিরে শঙ্কা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। তেল পরিবহন, সামরিক মোতায়েন ও কূটনৈতিক তৎপরতাকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর সামনে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সাম্প্রতিক সংঘাতের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পরিকল্পনা এবং ইরানের শীর্ষ নেতাদের বিষয়ে তথ্যের জন্য পুরস্কার ঘোষণার মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে ইরান। চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করা কিছু তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিতে পারে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্ক আইল্যান্ডে বড় ধরনের হামলা চালিয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে ইরানের তেল অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। শনিবার ভোরে সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলোর একটি পরিচালনা করেছে এবং ইরানের ক্রাউন জুয়েল খার্ক দ্বীপে থাকা সব সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় প্রায় 2200 মার্কিন মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। জাপানের ওকিনাওয়াতে থাকা মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের এনে মধ্যপ্রাচ্যে অবস্থানরত 3টি যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার ইরানের শীর্ষ নেতাদের বিষয়ে তথ্য সরবরাহের জন্য $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, উপদেষ্টা আলী লারিজানি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রী ইসমাইল খাতিব। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। আজ সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্য সরকার প্রদত্ত মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বসবে উদ্বোধনী আয়োজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে আগামী সোমবার দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এমনটা জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার এক অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রতিনিধিদের তথ্যে মাহমুদা আক্তারের প্রতিবেদন। দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে প্রকল্প এলাকা পরিদর্শনে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ। এ সময় তিনি জানান, 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এর ফলে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে এবং সরাসরি এর প্রভাব পড়বে জিডিপিতে। দেশের অর্থনীতির মধ্যে যে একটা পজিটিভ রোল প্লে করতে পারে খাল খনন এবং পুনর্খনন, এবং জলাবদ্ধতা দূর করতে পারে, এবং বর্ষাকালে অতিরিক্ত পানি হলে বের করে দেওয়া যায়, এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় আগামী 16 তারিখ ইনশাল্লাহ এই খাল পুনর্খনন উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুভ সূচনা করবেন। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপ্তা, জকসিন ও মান্দারি খাল পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। অবৈধ দখলদার এবং যারা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারও দেন তিনি। খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে
পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন, যে যারা অবৈধভাবে দখলদার এবং এই যে বিভিন্ন ময়লা আবর্জনা বর্জ্য এখানে ফেলেন, তারা আরও বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। অন্যদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের 180 দিনের পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনার অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এর আগে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল পরিষ্কার করতে 6 ঘন্টার আলটিমেটাম দেন মন্ত্রী। 180 দিনের কর্মসূচি আমি দিয়ে গেছি, সেটা কিছুটা ফলো আপ করলাম, সামনে আবার বসে দেখব কাজের কতটুকু অগ্রগতি হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ সময় পাবলিক পরীক্ষা আইন পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। 1980 যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেই পাবলিক পরীক্ষা 1980 পরিবর্তন আনার চেষ্টা করছি। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। যদি না হয় রেলপথে ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ। একই সঙ্গে ফিরতি পথের আগাম টিকিট বিক্রিও চলছে অনলাইনে। গতকাল ঈদ যাত্রার প্রথম দিনে ছিল না তেমন ভোগান্তি। রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতে এবারে রেলে যুক্ত করা হয়েছে ৭৮টি লোকোমোটিভ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। দোরগোড়ায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর, এবার ঘরে ফেরার পালা। কাগজে কলমে ছুটির হিসেব খোলা না হলেও ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। শুক্রবার থেকে ঈদ যাত্রা শুরু হয় রেলপথে। গেল ৩ ফেব্রুয়ারি অগ্রিম টিকিট ক্রেতাদের অধিকাংশই এদিন যাত্রা করেন। অনেকেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন ভোগান্তি এড়াতে, আবার কেউ ফিরছেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি মেলায়। আজকে ফ্যামিলিকে দিয়ে আসতে যাচ্ছি ময়মনসিংহ, আবার কালকে ব্রেক করব যমুনা দিয়ে। মনে আনন্দ, বাড়িতে যাচ্ছি। এটা একটা ঢাকা অনেকদিন ধরে আছি, বাড়িতে যাওয়া হচ্ছে না, এখন একটা লম্বা ছুটি। তবে ঈদ উপলক্ষে সবাই বাড়ি যাবে। প্রত্যেকের যাত্রা শুভ হোক। শেকরের টানে ঘরমুখী মানুষের এই যাত্রার দৃশ্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের। যাত্রার প্রথম দিনে দেখা যায় যাত্রীর চাপ খুব একটা বেশি নেই, ফলে অভিযোগও নেই বেশিরভাগ যাত্রীর। স্টেশনে একটু ভিড় কম, আমরা একটু স্বাচ্ছন্দ্যভাবে আসতে পারতেছি। তেমন হ্যাসেল হয়নি, কারণ অনলাইনে কেটেছিলাম তো। আর ঈদ যাত্রা তো অনেক ভালোই লাগছে। তবে অনেকেই অভিযোগ তুলছেন টিকিট, টয়লেট, যাত্রী সেবার মান নিয়ে। এক্ষেত্রে সার্বিক বিষয়ে উন্নয়নের দাবি যাত্রীদের। গেছেবারের তুলনায় এবারে টিকিটটা আমাদের অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। সিট নাই তো নাই, কিন্তু স্ট্যান্ডিং টিকিটও আমার ময়মনসিংহ বন্ধ করা লাগছে, তাও 100 টাকা বেশি দাম। সব কিছু ঠিকঠাক, কিন্তু সার্বিক নিরাপত্তাটা একটু জোরদার করা দরকার। এদিকে ঈদ যাত্রার প্রথম দিনে রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতে এবারে রেলে যুক্ত করা হয়েছে ৭৮টি লোকোমোটিভ। আমরা ৭৮টি লোকোমোটিভ যুক্ত করতে পেরেছি। আরো 2 দিনের মধ্যে কয়েকটি লোকোমোটিভ যদি যুক্ত হয়ে যায়, বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন। ঈদ যাত্রায় কোনো শিডিউল বিপর্যয় হবে না বলেও দাবি করেন মন্ত্রী। জনবান্ধব রেলওয়ে গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। ঈদের যাত্রা সকলের হোক ভোগান্তিমুক্ত আর নিরাপদ। বাংলাদেশ রেল ব্যবস্থা দিন দিন হবে আরও উন্নত, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনারের নেতৃত্বে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেড়িবাঁধ এলাকায় বেশ কয়েকটি গাড়ি মেরামত কারখানা পরিদর্শন করেন তিনি। পরে গাবতলী বাস টার্মিনালে যুগ্ম কমিশনার সাংবাদিকদের বলেন, লক্কর ঝক্কর গাড়ির জন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এজন্য এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। যে সমস্ত বাসগুলো চলাচলের অনেকটা অনুপযোগী থাকে, এই ফিটনেসবিহীন বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এর ফলে হয় কি, হঠাৎ করে এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা, এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নম্বর হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। ঈদ উল ফিতর সামনে রেখে জমে উঠেছে যশোর ও জামালপুরের ঈদ বাজার।
শেষ মুহূর্তের কেনাকাটায় সকাল থেকে রাত পর্যন্ত শহরের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম কিছুটা বেশি বলে জানান ক্রেতারা। কেনাকাটা নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহ ও মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদুল ফিতরকে ঘিরে জমে উঠেছে জামালপুরের বিপণী বিতানগুলো। রমজানের শেষ দিকে এসে বিকেলের পর থেকেই শহরের প্রধান প্রধান মার্কেটগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। শিশুদের ফ্রক, পাঞ্জাবি, কুর্তা, নারীদের থ্রি পিস, গাউন, শাড়ি, রঙিন পোশাকে ভরে উঠেছে দোকানগুলো। শুধু কাপড়ের দোকান নয়, জুতা, ব্যাগ ও প্রসাধনীর দোকানগুলোতেও উপচে পড়া ভিড়। তবে ক্রেতাদের অভিযোগ, পোশাকের দাম এবার কিছুটা বেশি। সবগুলো কসমেটিক চলতে হয়, কিন্তু আগের তুলনায় দাম অনেক বেশি। 2500, 2000 দিয়ে পাইতাম, ওই জামাগুলো 6000, 7000, 8000 লাগাই রাখছি। বিক্রি বাড়ার আশায় দোকানিরা অনেক দোকান গভীর রাত পর্যন্ত খোলা রাখছেন। আমাদের কালেকশনে এবার অনেক নতুন নতুন জিনিস আসছে, বাচ্চাদের জিনিসের চাহিদাটা বেশি, পাশাপাশি বড়রা কেনাকাটা করতেছে কসমেটিক্স। এদিকে মার্কেটগুলোতে বাড়তি ভিড়ের কারণে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা ট্রাফিকের ডেভেলপমেন্ট বাড়িয়েছি। আমরা পোশাকে পুলিশের যে নিরাপত্তা আছে, যেন কোনো ধরনের অপরাধ না ঘটে, সেই জন্য তার ডেভেলপমেন্ট বাড়িয়েছি। আমরা বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই ডেভেলপমেন্ট থাকে। রমজানের শেষ দিকে যশোরের মার্কেটগুলোতে চলছে কেনাকাটার ধুম। ছোট বড় সব বয়সের মানুষ দোকানে ঘুরছেন নিজেদের ও প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে, বিশেষ করে শিশুদের পোশাক। বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। দাম মোটামুটি আয়ত্তের মধ্যে আছে, কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি আমরা কি দাম দেখছি। আমার একটা বেশ পছন্দ হয়েছে, এটা আমি নিব। ছোট বাচ্চাদের গুলো মানে খুব বেশি দাম। ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। আগামী কয়েকদিন আরো বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বর্তমান বাজারে কাস্টমার ঢুকছে এবং বেচাকেনা একটু লেগেছে। আমাদেরও পাইকারি একটু বেশি কিনতে হয়, তো এই কারণে কাস্টমার একটু বিভ্রান্তিতে পড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পোশাক কিনতে মার্কেটে ছুটছেন সব বয়সী মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে ঈদ সামনে রেখে কর্মচাঞ্চল্য ফিরেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। জেলার তাঁত পল্লীগুলোতে এখন দিন-রাত চলছে শাড়ি তৈরির কাজ। তবে বাড়তি কাজের চাপের মাঝেও উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাঁত মালিকরা। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ঈদের মৌসুম এলেই ব্যস্ত হয়ে ওঠে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাঁত বুননের খটখট শব্দে মুখর থাকে জেলা সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুর এলাকার তাঁত গ্রামগুলো। ঈদের বাজার ধরতে রাত দিন এক করে শাড়ি তৈরিতে ব্যস্ত এখন তাঁতিরা। এখানকার তৈরি বিভিন্ন ডিজাইনের শাড়ি পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। দীর্ঘদিন পর কাজের চাপ বাড়ায় স্বস্তি ফিরেছে শ্রমিকদের মুখে। ঈদ সিজনে মনে করেন ইনশাল্লাহ মোটামুটি ভালো কাজ কাম হইতেছে, মহাজনে কাজ কাম দিতেছে। এখন বর্তমানে খুবই কাজ কাম ভালো, রাত দিন আমরা কাজ করতেছি। বর্তমান মনে করেন যে অনেকটা বেশি আমাদের ইনকাম, আর এখন ব্যবসার পরিস্থিতি একটু ফিরে আসছে, আর ব্যবসা একটু ভালো। তবে কাজের চাপ বাড়লেও খুশি নন অনেক তাঁত মালিক। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সুতার দাম বৃদ্ধি ও জ্বালানি খরচ বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়ও। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সহজ ঋণের দাবি ব্যবসায়ীদের। যুদ্ধ হওয়ার কারণে এই পেলের সুতাটার দাম গেছে বেড়ে, রঙের দামও বেড়ে গেছে, ব্যাপকভাবে বেড়ে গেছে। আমাদের তাঁত বোর্ড আছে সিরাজগঞ্জে, এখান থেকে যদি আমাদের একটু সহজ সুদে ঋণ প্রদান করতো, প্লাস আপনার রং সুতা এগুলো যদি আমরা সেখান থেকে পাইতাম তাঁত বোর্ড থেকে, তাহলে আমরা অনেক উপকৃত হইতাম। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিকায়ন প্রয়োজন। প্রয়োজনীয় সহায়তা পেলে এই শিল্প আবারও আগের অবস্থানে ফিরতে পারবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদেরকে মানে বিনা সুদে 3 বছর মেয়াদি আমরা লোন প্রদান করে থাকি এবং তাদের আমরা বিভিন্ন মত বিনিময় সভার মাধ্যমে যেন তারা গতানুগতিক সিস্টেম থেকে বের হয়ে ডিজিটালি তাদের প্রোডাক্টটা বিক্রি করতে পারে, সেই ধরনের আমরা কনসালটেশন দিয়ে থাকি। প্লাস হচ্ছে রং সুতা দাম বৃদ্ধির জন্য আমরা যখন আমাদের মিটিং হয় তখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে থাকি।
সিরাজগঞ্জে প্রায় 10 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ভাত প্রধান দেশে ন্যায্য মূল্য না পাওয়ায় ধান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন ব্যয়। ধান চাষের মৌসুমে সার, বীজ ও সেচ সংকটে দিশেহারা চাষিরা। একদিকে কৃষি জমি কমছে, অন্যদিকে কৃষি জমির পুষ্টিগুণ হ্রাস আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব। এতে করে প্রতি বছরই হেক্টর প্রতি উৎপাদন কমছে। আর এ ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা আর বাড়বে আমদানি নির্ভরতা, বলছেন কৃষি গবেষকরা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের 2 পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 40 বছর ধরে কৃষিকাজ করছেন ধামরাইয়ের বড় কুশিয়ারার বাসিন্দা আব্দুর রহিম ব্যাপারী। মাঠে এখন বোরো ধানের ক্ষেত পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত কৃষকরা। বিস্তীর্ণ মাঠের যেদিকে চোখ যায় সেদিকেই গাঢ় সবুজ বোরো ধানের চারা। এ নিয়ে বুকে হাজারো স্বপ্ন রহিম ব্যাপারীর, কিন্তু এই স্বপ্নের আয়ু যেন কখনোই দীর্ঘ হয় না। 40 বছর যে কৃষিকাজ করি, এ পর্যন্ত কিছু পাই নেই, পামো কিনে আর কোনো গ্যারান্টি নাই। কত কষ্ট করে টাকা পয়সা খরচা করে আমার লাভ থাকে না তো। বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ তালিকায় অবস্থান করলেও প্রায় 20% ধান বীজ আমদানি করতে হয়। প্রতি বছরই উৎপাদন ব্যয় তুলনামূলক বাড়ছে। অনেক কৃষকের পক্ষেই সেই ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় বিকল্প ফসলে ঝুঁকছেন তারা। কারণ আমরা তো আর সে দামটা পাচ্ছি না। ধান ক্ষেত করে আর শান্তি নেই। এগুলো সব ধানের জমি ছিল, এখন ধান ক্ষেত কেউ করে না। ধান চাষ কমেছিল, লাভ কম, লাভ অনেকে ধান চাষ করে না, মানুষ না, এটা বাদ দিয়েছে, কম করতেছে। প্রায় 18 কোটি মানুষের এ জনপদে ধান কেবল একটি খাদ্যশস্যই নয়, বরং এটি সংস্কৃতি, অর্থনীতি ও জাতীয় অস্তিত্বের মূল চালিকা শক্তিও। দেশে ধান উৎপাদনের সিংহভাগই আসে বড় মৌসুম থেকে, যার পরই রয়েছে বৃষ্টি নির্ভর আমন ও আউশ। অথচ বাস্তবতা হলো ধানের মৌসুমেই প্রতি বছর সার, সেচ সংকটে ভোগেন কৃষক। সব জিনিসের দাম বেশি, সারেরও দাম, বিষেরও দাম, পানিরও দাম। কারণ কৃষক তো নরাম নেই, এদেশে কৃষকের স্বাবলম্বী না। সার আটকাত হয়ে তারপর এই সমস্ত শয়তানি বজ্জাতি যত আছে তা করে, বাংলাদেশ না। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষির বর্তমান ধারা দীর্ঘমেয়াদে টেকসই নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ধান উৎপাদন যদি কৃষকরা যদি ধানে উৎপাদনের যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের সব কিছু ধান বা চাল আমাদের ইম্পোর্ট করতে হবে। সেদিকে কিন্তু খেয়াল রেখে, সেটা মাথায় রেখে আমাদের যদি সাবসিডি আমরা কৃষকরা দেই, তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবে এবং তারা কিন্তু আরো জমিতে চাষ করবে। বর্তমানে কৃষিখাতের বার্ষিক প্রবৃদ্ধির হার 3.5%, যা 1990-এর দশকে ছিল 4.5। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লান্ত কৃষক। এমন পরিস্থিতিতে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। আর এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে আরও বাড়বে আমদানি নির্ভরতা। তাই এখনই জরুরি উদ্যোগ নেওয়ার দাবি কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত দেশে আনার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলা হবে বলে জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের একথা বলেন। অন্যদিকে হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া বা কনসিউলার অ্যাক্সেসের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চলমান তদন্তের সাথে সংশ্লিষ্ট, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। On your question, see, there is a press release which was issued by the West Bengal police on this particular matter. Now, this particular matter, it involves law enforcement related investigation which is ongoing. So, therefore, it would not be appropriate for me to comment on this particular matter. এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
ময়মনসিংহের 30 সালের লেখক SM মাসুদ রানার কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস 00 বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। নারায়ণগঞ্জের রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের জাপানে উচ্চশিক্ষার ভিসা পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও জাপান গমন পূর্ব প্রস্তুতির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের নাগপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নওগাঁর মান্দা কুসুম্বা মসজিদে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনার উপদেষ্টা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার উদ্যোগে TMSS পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানে আধ্যাত্মিক আবহে জামালপুরে তরুণ ও যুব সমাজের আন্তরিক উদ্যোগে জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকায় ঐতিহ্যবাহী খেজুরতলা মসজিদ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের প্রতি সংহতি প্রকাশ এবং বিশ্বজুড়ে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলোর শিরোনাম করেছে মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা, মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 ক্রু নিহত। নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। নির্বাচনী ট্রাইব্যুনালে পরাজিত 35 এমপি প্রার্থীর মামলা। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। 4000 নারী পুরুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছে সন্ধানে। সমকালের শিরোনাম জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার শঙ্কা, তেহরানে লাখো মানুষের সমাবেশ, পাশে বোমা হামলা। সংবিধান সংস্কার পরিষদ গঠন অনিশ্চিত। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে পাঠ্য বইয়ে লোপাট 659 কোটি, সরকারকে চাপে রাখার কৌশলে বিরোধীরা, এক জানাজায় 9 লাশ কাচ্ছে গোটা গ্রাম। যুগান্তরের শিরোনাম সংসদের প্রথম অধিবেশন, বিরোধী দলের প্লেকার্ড ও স্লোগান নিয়ে উষ্মা, পাচারকারীদের বিরুদ্ধে মামলা হবে বিদেশে। মেয়াদ উত্তীর্ণ কমিটিতেই চলছে বিএনপির অঙ্গ সংগঠন। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার, শিরোনাম করেছে স্টপ দ্য ওয়ার, গভর্নমেন্ট মুভস টু সিকিউর ফার্টিলাইজার্স ফর আমন সিজন, এয়ার পলিউশন ড্রাইভিং আপ রেসপিরেটরি ডিজিজেস। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানের খার্ক দ্বীপে ইতিহাসের অন্যতম শক্তিশালী বোমা হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী ঘিরে তেহরানের নতুন ছক। আজ ইমাম মুয়াজ্জিনদের মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সোমবার দিনাজপুর থেকে শুরু খাল খনন কর্মসূচি। রেলে ঈদযাত্রা দ্বিতীয় দিন আজ নির্বিঘ্ন করতে তৎপর পুলিশ। ঈদ সামনে রেখে জমজমাট সারা দেশের বিপণী বিতান। এবং ধান চাষের মৌসুমে সার, বীজ ও সেচ সংকটে দিশেহারা কৃষক, প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন খরচ, খাদ্য নিরাপত্তা ঘিরে শঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।